আচ্ছা, হায়ার এডুকেশনের জন্য আমাদের যা যা দরকার তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমার আগে টার্গেট নিতে হবে যে আমি আসলেই কি বিদেশে পড়তে চাই কিনা। এটা আগে মনের সাথে যুদ্ধ করা। আসলে এই কারণে না যে আমি দেশে কিছু করতে পারতেছি না এই কারণে চলে যাচ্ছি, এটা একটা অন্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার ড্রিম যে আমি বিদেশে থাকবো বা বিদেশে পড়বো, কারণ আমাদের দেশে জব অপরচুনিটিস অনেক কম। আজকে একজন থেকে শুনলাম এখন যারা ক্লাস 1-এ আছে তারা যখন এসএসসি দিবে তখন অ্যাপ্রক্সিমেটলি প্রায় 20 লাখ স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিবে। তো যারা 20 লাখ স্টুডেন্টস আছে যারা এসএসসি দিবে, তো তারা যখন জব ইয়াতে ঢুকবে, আগের বেকারদের থেকে শুরু করে এবং তারা সবাই মিলে প্রায় 1 কোটির মানুষ বেকার থাকবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। তো বাংলাদেশে বর্তমানে একটা সরকারি বা বেসরকারি জবের পিছনে প্রায় 100 জন মানুষ থাকে। ছোট ছোট জবের অ্যাপ্লিকেশন করলেই জাস্ট 2 দিনের মধ্যে 20-30টা জব অ্যাপ্লিকেশন পড়ে যায়। আর সেম জিনিসটাই যদি বিদেশের ক্ষেত্রে ধরি, তখন ওখানেও কিন্তু জব ক্রাইসিস আছে, এমন নাই যে নাই। ওখানে মেইনলি দেখে কোয়ালিটি, স্কিল, এটা দেখে। যে বেশি স্কিলড হবে, যে বেশি এক্সপেরিয়েন্সড হবে, সে ওখানে জব পাবে ভালোভাবে। এখন আমি যদি বিদেশ যেতেই চাই, তাহলে আমার মেইন ফোকাস হবে স্কিলের প্রতি, আমার কোয়ালিটির প্রতি। সব থেকে প্রথম যে প্রতিযোগিতা হবে সেটা হচ্ছে অ্যাডমিশন। কারণ আমাদের দেশের অ্যাডমিশন তো টেস্ট হয়, আর ওখানে অ্যাডমিশন টেস্ট না, এটা হচ্ছে আমার সারা জীবনের অর্জনের উপরে ভিত্তি করে আমি ওখানে কতটুকু মানে সুবিধা পাচ্ছি সেটা। এখন যত অর্জন করতে পারবো তত আমি অন্যদের থেকে এগিয়ে থাকবো, কারণ সারা পৃথিবী থেকেই এই ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর পিছনে মানুষ পড়ে আছে। তো আমি এখন ডিসাইড করলাম যে আমি বিদেশে যাব পড়তে। এখন আমি কি করব? এখন আমার কোয়ালিটির সাথে যে সাবজেক্ট যায়, আমার কোয়ালিটির সাথে যে ইউনিভার্সিটি যায়, সেগুলোকে টার্গেট করতে হবে। এখন আমি কিভাবে খুঁজে বের করবো যে আমার কোয়ালিটির সাথে কোন সাবজেক্ট এবং কোন ইয়াটা যায়? শুধু আমি দেখাই, ধরেন আমি একটা সাবজেক্ট চয়েস করব যে আমি এগ্রিকালচারে আছি, সো আমি ইউএসএর কথাই ধরি। ইউএসএ বর্তমানে তো ইউএসএ হার্ড যাওয়াটা, কিন্তু পকেটে টাকা না থাকলে ইউএসএ অ্যাপ্লাই করা আমি মনে করি যে উচিত। কারণ ইউএস হচ্ছে স্কলারশিপ দেওয়ার ওস্তাদ, ঠিক আছে? এই কারণে মানে স্কলারশিপের জন্য কম্পিটিশনটা ইউএসএ হচ্ছে কম, কারণ অনেক বেশি অপরচুনিটিস, এবং বড় বড় বিলিয়নিয়ার্সরা ইউএসএতে থাকে এবং ডোনেশন দেয়। বড় বড় কোম্পানিগুলো ওরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে ডোনেশন দেয়, এই টাকা দিয়ে অনেকে স্কলারশিপ পায়। ইভেন সরকারি স্কলারশিপও আছে বহুত। বলা যায় যে 80 থেকে 90% স্কলারশিপ ইউএসএ একাই দেয়। এই জন্য যার আর্থিক সমস্যা আছে তারা তো ইউএসএ অবশ্যই টার্গেট করবে। ধরেন এই হচ্ছে ইনডিডে আমি ইউএস, কানাডা, বিভিন্ন দেশের জবগুলা সম্পর্কে জানতে পারবো। আমি ধরলাম এগ্রি ইকোনমিক্সের জব কেমন দেখি, এগ্রি ইকোনমিক্স রিলেটেড কোনো জব আছে কিনা দেখি। ও, আমাকে আগে ভেরিফাই করতে হবে। আচ্ছা, সেটা হোক। এগ্রি ইকোনমিক্সে জব দেখেন মাত্র 75টা আছে হোল ইউএসএতে, 75+ জব ইয়ার আছে। আমি এখন তাহলে বুঝলাম যে এই সাবজেক্টে জব অপরচুনিটিস কম। আচ্ছা, এখন আমি দেখি এন্টোমোলজিতে 100+ জব আছে। আচ্ছা, এরপরে দেখি জেনেটিক্স। আচ্ছা, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, এটা নিয়ে দেখি। এখানে 46,000 জব আছে। আরেকটা দেখি, এটাই লাস্ট, বায়োটেকনোলজি। ভাই কি করতেছেন? আমি তো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ভাই। আচ্ছা, রেকর্ডেড ক্লাস আছে, দেখে নিও।
আমি আসলে এখানে দেখতে চাচ্ছি যে কতগুলো জব অপরচুনিটিস আছে এগ্রিকালচারের স্টুডেন্টসদের জন্য, এগ্রিকালচার স্টুডেন্টসদের জন্য। একটু আগে দেখলাম কি যে বায়োটেকনোলজি, একটু আগে দেখলাম জেনেটিক্সে 6,000-এর মতো ছিল মনে হয়, ভুলে গেছি, 7,000-এর মতো জব আছে হচ্ছে বায়োটেকনোলজিতে। আর ইয়া দেখছিলাম কত, একটু ব্যাক করি, জেনেটিক্সে দেখছিলাম 46,000, মানে আরো বেশি। তো আবার কি জেনেটিক্স প্ল্যান্ট ব্রিডিং এখানে ইউএসএতে, ঠিক আছে। তো আমি এখন প্রেফার করলাম যে আমার জেনেটিক্স সাবজেক্ট আছে সব থেকে বেস্ট সাবজেক্ট, যে আমি এখান থেকে পড়াশোনা করার পরে তাহলে আমি এখানে ভালোভাবে জব পাইতে পারি। এটা আমি কেটে দিলাম, জাস্ট একটা নমুনা দিলাম। এইভাবে আমি সাবজেক্ট চয়েস করব। সাবজেক্ট চয়েসের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এটা একটা। আরেকটা হচ্ছে ওই যে আমি আগে বললাম স্কিল, নিজের স্কিল। আমি ধরেন ডেটা অ্যানালিসিস পারি, তাহলে আমি কি করব? আমি বায়ো ইনফরমেটিক্সে যেতে পারি, আমি বায়োস্ট্যাটিস্টিক্সে যেতে পারি। অনেক ভালো সাবজেক্ট বায়োস্ট্যাটিস্টিক্সের জব স্টার্টই হয় 1.5 কোটি 1 কোটি দিয়ে ইয়ারলি বেতন, মানে টাকার হিসাবে। ভালো সাবজেক্ট। এটা কাজ কি ভাই বায়োস্ট্যাটিস্টিক্সে? বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট, এখানে ডেটা নিয়ে কাজ হয়। এখানে এখানে মেইনলি ডিল করা হচ্ছে বায়োলজি। এটা এগ্রিকালচার, অ্যাগ্রো বেসড হতে পারে, মেডিকেল হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। যেমন এই যেসব সার্ভেগুলো হয় ওই যে বিভিন্ন রোগ নিয়ে, যেমন করোনা তমুক এইসব রোগগুলো আসলো, এগুলো নিয়ে সার্ভে হয়েছে, এগুলো ডেটা অ্যানালিসিস হয়েছে। এই সমস্ত কাজগুলো করছে হচ্ছে সায়েন্টিস্টরা, প্লাস হচ্ছে এই বায়োস্ট্যাটিস্টিক্সের লোকেরা। এদের স্যালারি অনেক বেশি। যাই হোক, এখন আমরা শুধু স্যালারি দেখলেই হবে না, আমাদের দেখতে হবে জব অপরচুনিটিস কত বেশি। আমি যে দেশে যাব সেই দেশের জব পোর্টালগুলোতে একটু ঢু মেরে আসবো। জব পোর্টালগুলোতে যখন দেখব তখন আমাদের একটা আইডিয়া হবে যে কোনটায় আমি এমএস করলে আমি জব ভালো পাবো। যেমন দেখেন, আমি দেখাইছি এন্টোমোলজির কথা দেখাইছি। তো এন্টোমোলজিতে দেখলাম কয়টা, 100টা প্লাস জব, 100টার মতো। তো আমি এন্টোমোলজিতে ওখানে যদি মাস্টার্স করি অথবা মাস্টার্স করি, তাহলে আমার চান্সেস কম ওখানে জব পাওয়ার। আমি বেশিরভাগ দেখছি ইউনিভার্সিটিগুলোতে যে মানে জবগুলাতে দেখছি ওরা মশা তাড়ানোর ক্ষেত্রে, বাসা বাড়ির পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে এইসব জবগুলা এন্টোমোলজিস্টদের দেয়। তো এগুলো একটা ফালতু জব। স্যালারি আছে, মানে এগুলো তো স্যালারিও তো মানে কমই মোটামুটি বছরে 60 লাখ 55 লাখ এরকম, অনেক তুলনামূলকভাবে অর্ধেক বেতন। জেনেটিক্সের জব সব থেকে বেশি, কারণ ইউএসএ আগায় আছে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো ওরা স্বাভাবিকভাবে ফোকাস করবে জেনেটিক্স, বায়োটেকনোলজি এইসব জিনিসগুলোতে, কারণ এইসব জায়গায় কাজ বেশি হচ্ছে। সো এই কারণে ওদের লোক বল বেশি লাগে। আমার হাই চান্সেস আছে যদি আমি ভালো পাবলিকেশনস করতে পারি দেশে এবং বিদেশে পড়াশোনা করা অবস্থায়, তাহলে হাই চান্সেস আছে আমি ওখানে এই রিলেটেড জব পাওয়ার। কারণ আমি যদি নাসিব তো মনে আছে কিনা, ওই যে আমরা রাফিওর কাজ করতেছিলাম, আমার ইউএসএর যে ফ্রেন্ডের কাজ করতেছিলাম, ওর জব পাইতে আমাদের কি প্যারাটা হয়েছে, আমরা তো একটাও পাইনি। আমরা অনেক কষ্ট করছি না, তুমি তো কিছুদিন কাজ করছিলে, কিন্তু আমরা পুরা 1.5 মাস কাজ করছি ওর জন্য। ও জাস্ট একটা ইন্টারভিউ কল পাইছিল ইউএসএ তে জবের। লিঙ্কডইন না, ওইটা গ্লাসডোর থেকে পাইছিল, আচ্ছা লিঙ্কডইন, গ্লাসডোর, ইনডিড, এই সবগুলা থেকে আমরা জব কিরকম কি আছে সেটা দেখতে পারি। তো ওর সাবজেক্ট কিন্তু আমাদের এগ্রিকালচারের থেকে ভালো ছিল, প্লাস হচ্ছে ওর জব এক্সপেরিয়েন্স ছিল, প্লাস ইউএস জব এক্সপেরিয়েন্স ছিল। মানে সেম কাজে ইউএসএ 8 মাস ওই রিলেটেড কাজও করছে, তাও ওকে আমরা জব পাওয়া যেতে পারি নাই। রিমন ভাই কিছু বলবেন? রিমন ভাই যদি না বলেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কোথায় ছিলাম? জব। তো আমরা জবের বিষয়টা দেখে নিব, কারণ আমরা বিদেশে যে কষ্টে পড়তে চাই না। আমাদের দেশের থেকে যদি আমরা বিদেশের থেকে 3 ভাগের 1 ভাগও কামাই করতে পারি, তাও অনেক ভালো থাকবে।
ঠিক আছে, আমি ডিমোটিভেট করতে চাচ্ছি না, আমি আপনাদের ভালো চাই তাই বলছি। বিদেশে যেয়ে যদি আমি দেশের থেকে 3 গুণ বেশি না কামাইতে পারি তাহলে আসলে আমাদের সমস্যা হবে। তো এই জন্য আমাদের সাবজেক্টটা ভালো বুঝে নিয়ে যাইতে হবে এবং জব এক্সপিরিয়েন্স নিয়ে যেতে হবে। আপনাদের যাদের অনার্স শেষ হয়ে গেছে তারা বেটার এগ্রো বেসড কোনো জবে ঢুকে যাইতে, আর যে যে লাইনে গেছে সে সেই লাইনে জবে ঢুকে যাওয়া উচিত। মানে কারণ ক্যানাডার ক্ষেত্রে আমি বলি, ক্যানাডাতে এই স্টাডি গ্যাপটাকে খুব বেশি ধরে। স্টাডি গ্যাপ কেন পড়ছে? ক্যানাডাতে হচ্ছে মানে জেরা করে, ভয়ঙ্কর জেরা, মানে একদম খুঁটায় খুঁটায় বের করবে সবকিছু। তো ভাই এরকম কেন করে? করে কারণ অনেক পোলাপান ঢুকে গেছে, এখন এত বেশি দরকার নাই হয়তো, অথবা আমি তো শুনছিলাম ভাই যে কানাডাতে খুব সহজ যাওয়া স্কলারশিপ নিয়ে এটা 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 হায়ার স্টাডিজ এটা অনেক আগের কথা। গত বছর থেকেই এটা অনেক হার্ড হয়ে গেছে, বিশেষ করে ওই যে কানাডার প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার পর থেকে এটা হার্ড হয়ে গেছে। যেটা মানে প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার সাথে সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ, আগের প্রধানমন্ত্রী স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল অনেক। এখানে কি এখন অ্যাসিস্ট্যান্টশিপ বা এই টাইপ স্কলারশিপ কম দিচ্ছে আগের তুলনায়? মানে ফান্ডিং কি কমাই দিচ্ছে? আমি বলতেছি, আমি একটা একটা করে আসতেছি। হ্যাঁ, সব কোশ্চেন ক্লাসের শেষে, আমি আশা করি কোনো কোশ্চেন থাকবে না, কারণ আমি এত ডিটেল আলোচনা করবো সব কিছু। আচ্ছা, থাকলেও পরে ক্লাসের শেষে, ঠিক আছে? একটু খাতা কলম নিয়ে রাখলে ভালো। হ্যাঁ, অথবা হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং তো আপনারা পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের তাহলে টার্গেট কি? হ্যাঁ, রামপ্রসাদ ভাই কি বললেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি। তো কইছিলাম ইউএস আমাদের সাবজেক্ট চয়েস নিয়ে। এখন সাবজেক্ট যখন আমার চয়েস হয়ে গেল, যেমন আমি যদি আমার রিসার্চটা যদি হচ্ছে এন্টোমোলজি বেসড হয়, তাহলে আমি চিন্তা করব যে সহজে স্কলারশিপ পাইতে গেলে আমি এন্টোমোলজির দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, নইলে স্কলারশিপ কিন্তু পাওয়া যাবে না সহজে। অথবা আমি যদি অন্য সাবজেক্টেও যেতে চাই, সেই সাবজেক্টে এই অনার্স লেভেলে অথবা মাস্টার্স লেভেলে সেই সাবজেক্টে কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, ঠিক আছে? অথবা জব এক্সপিরিয়েন্স ওই লাইনে গ্যাদার করতে হবে, তাহলে ইজিলি আমরা স্কলারশিপ পাবো। স্কলারশিপ ছাড়া যে গেলে আমাদের মোটামুটি ধরা যায় 40 থেকে 70 লাখ টাকা অনায়াসে চলে যাবে দেশভেদে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস নিয়ে। এবার আমরা ইউনিভার্সিটি চয়েস করব। ইউনিভার্সিটি চয়েসের সিস্টেম হচ্ছে, আমরা ধরলাম আমরা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া আর হচ্ছে ইউকে নিয়ে কথা বলি আজকে। ইউএস এর এই ইউনিভার্সিটিগুলো, এগুলোকে আমরা বলি টপ টিয়ার ইউনিভার্সিটিস ইন ইউএসএ। এইখানে যে কটা ইউনিভার্সিটির আপনার লিস্ট দেখতেছেন, এগুলো হচ্ছে টপ টিয়ার ইউনিভার্সিটি, মানে এগুলো নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি, যারা আপনার পকেটের টাকার ভরসা করে না। কেউ কেউ হয়তো আপনার অ্যাবিলিটি দেখতে চাবে, কিন্তু কখনোই আপনার টাকার ভরসায় চলে না। এরা নিজেদের ইয়ে আছে, এবং যে কেউ পোস্ট গ্রাজুয়েশনে ঢুকুক, মানে এমএস অথবা পিএইচডি হোক, তাকে ওরা চেষ্টা করে ফুল ফান্ড দিতে, অ্যাটলিস্ট তাদের টিউশন ফিটা তারা বিয়ার করে, ঠিক আছে? কিন্তু দুঃখের কথা হচ্ছে কর্নেল ইউনিভার্সিটি ছাড়া আমাদের আর এইখানে কোনো ইউনিভার্সিটিতে আমাদের এগ্রিকালচারের সাবজেক্ট নাই, এই কর্নেল ইউনিভার্সিটি ছাড়া। সো আমাদের টার্গেট কর্নেল ইউনিভার্সিটি যদি হয়, তাহলে আমাদের রিকোয়ারমেন্টও অনেক বেশি। মিশিগান ইউনিভার্সিটিতে ইয়ে দিয়েছিলাম এগ্রিকালচার। মিশিগানে আছে, আমার তো যতদূর মনে হয় যে দেখছিলাম ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনেও তো থাকার কথা। যাই হোক, আমি যতদূর দেখছি আমার কর্নেল ছাড়া আমি এগ্রিকালচার ভালো সাবজেক্ট আমি কোথাও পাইনি। যাই হোক, আপনারা একটু ঘাটাইতে হবে, আমি আজকে শিখাই দেবো, সেভাবে ঘাটাবেন, ঠিক আছে? আমি এই ক্লাসটা এই কারণে এত আগে নিছি, যাতে এখন থেকে আপনারা আপনাদের কাজ শুরু করে দিতে পারেন। আচ্ছা, কইছিলাম এই যে টপ টিয়ার ইউনিভার্সিটিস, কর্নেল ইউনিভার্সিটি। আমি কর্নেল ইউনিভার্সিটি নিয়ে আজকে ঘাটাবো আপনাদের সামনে। কর্নেল কই, কর্নেলে যাই। এখানে ওয়েবসাইট আছে ওদের, লিখে খুঁজতে ইচ্ছা করতেছে না, এই জন্য সরাসরি এখান উইকিপিডিয়া থেকে গেলাম। কর্নেল নিয়ে ঘাটাবো, সেটা আপাতত রাখি।
এটা হচ্ছে রাসেল গ্রুপের, এটা হচ্ছে রাসেল গ্রুপের ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে রাসেল গ্রুপ বলতে এটা হচ্ছে ইউকের ইউনিভার্সিটিগুলো, এরা হচ্ছে স্কলারশিপ দেয় ভালো। ইউকের এইসব ইউনিভার্সিটিগুলো ভালো স্কলারশিপ দেয়। তবে কষ্টের বিষয় হচ্ছে একদম ফুল ফান্ড কখনোই পাবেন না ইউকেতে। ইউকেতে হয়তো 50% সর্বোচ্চ, 50% পাওয়াটাও টাফ। কখনো কখনো অফার দেয়, সেই হিসাবে হয়তো পাইতে পারেন। এটা আমি কেটে দিলাম। আর হচ্ছে G8, যেগুলো G8 মানে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার টপ 8 ইউনিভার্সিটিস। এগুলো স্কলারশিপ দেয় 30 থেকে 50% পর্যন্ত, মানে ফুল ফান্ড পাবেন না অস্ট্রেলিয়াতে। আপনাকে প্রফেসর ম্যানেজ করে তখন ফান্ডিং ম্যানেজ করতে হবে আর কি। প্রফেসরের সাথে ছাড়া এগুলি করতে পারবেন না। এবং বেশিরভাগ ইউনিভার্সিটি, 95%ই বলবো, ইউনিভার্সিটিতে আপনি যদি প্রফেসর না ম্যানেজ করেন তাহলে আপনাকে অ্যাডমিশন দিবে না। যেগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয় সেগুলি বাদ, বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো আগে প্রফেসর ম্যানেজ করতে হয়, দেন হচ্ছে মানে সুপারভাইজার আর কি, সুপারভাইজার ম্যানেজ করতে হয়, দেন আপনি ওইখানে অ্যাডমিশনের সুযোগ পাবেন, অ্যাপ্লিকেশনের সুযোগ পাবেন। আচ্ছা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গেল। এখন কর্নেল ইউনিভার্সিটিতে ঘোরার আগে আমি স্কলারশিপস, এইটা স্কলারশিপ অ্যাডস, এই একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই। এখানে বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কে আপনারা নলেজ পেয়ে যাবেন। কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, মেসেজ আসছে। আচ্ছা, বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কে এই ওয়েবসাইটে পাবেন, আমি গ্রুপে দিয়ে দিব। স্কলারশিপ অ্যাডস, এটা আমি ধরলাম যে ইউএসএতেই দেখি, ইউএসএতে বর্তমানে কি কি জব কি বলতে স্কলারশিপ চলতেছে। এক্সপার্টস ইন 108 ডেজ, মানে এই যে মেরিল্যান্ড, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, এখানে স্কলারশিপ চলতেছে একটা। এটা কি কতটুকু কভার করবে? পার্শিয়াল ফান্ডিং অ্যান্ড ফুল টিউশন ফি। এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, তো এই কারণে এইভাবে লেখে। এরকম অনেক স্কলারশিপ সম্পর্কে আপনার আইডিয়া পাবেন। এই যে এইটা একটা ইউনিভার্সিটি, এটা একটা স্কলারশিপ, সরি এটা ইউনিভার্সিটি না, এটা এমনি আলাদা স্কলারশিপ। এটা আন্ডার গ্রাজুয়েটের জন্য দেয়, এটা আমাদের জন্য না। তারপর হচ্ছে এখানে একটা ফেলোশিপ আছে। এরকম আপনারা এগুলো ঘাটাবেন কি কি আছে আপনাদের জন্য। এরপর আমি একটু দেখি অন্য ইউরোপের কান্ট্রিগুলো একটু ঘুরে আসি, ইউকেতে দেখি আসি। ইউকেতে আছে কিনা দেখি। এটা 50 দিনের মধ্যে চলে যাবে। রয়্যাল সোসাইটির ইয়েটা ফেলোশিপ আছে, কোনটা কত দিনের মধ্যে এক্সপায়ার হবে সেটা দেখা যাবে এখানে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, বুঝছেন? হুদাই স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে। ইউরোপের বেশিরভাগ স্কলারশিপ কিন্তু শেষ। আপনি ঘাটায় দেখেন, এই ওয়েবসাইটটা তো যাবে আপনার কাছে, ঘাটায় দেখেন যে ইউরোপের বেশিরভাগ বলবো কি 80% স্কলারশিপই শেষ এখন। আর ইউরোপ ইউকেতে স্কলারশিপ তেমন নাই, মানে এই সেশনের জন্য। পরবর্তী জানুয়ারি সেশনের জন্য অথবা ফেব্রুয়ারি সেশনের জন্য আবার স্কলারশিপ আসবে, অথবা কিছু কিছু আছে যেগুলো ডেট এখনো আছে সেগুলো সম্ভবত। আচ্ছা, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব। আচ্ছা, ইউএস ইউনিভার্সিটিগুলো এবং অন্যান্য সকল ইউনিভার্সিটিগুলো ঘাটানোর জন্য এই ওয়েবসাইটগুলো আমরা দেখতে পারি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, মানে র্যাঙ্ক বোঝার জন্য যে কোন ইউনিভার্সিটিগুলো র্যাঙ্ক কেমন, ঠিক আছে? দুইটা মিলায় দেখবো আমরা। হ্যাঁ, এখানে একদম আপডেটেডগুলা, এই কিউএসটাতে একদম ফুল আপডেটেড পাওয়া যায় না, তবে ইউএসএর গুলা একদম মোটামুটি ভালোই আপডেটেড তথ্যগুলো আপনার এখানে পাবেন। কি কি রিকোয়ারমেন্টস আছে, আমরা কি কিউএস ফলো করব নাকি? দুইটাই আমরা দেখব, দুইটাই দেখব। এখানে সব দেশের এগুলা দেখা যাবে। এখানে এই দেখেন যে এইটা দেখাচ্ছে হার্ভার্ড 1 নম্বর, কিন্তু কিউএস দেখাচ্ছে
কিউএস দেখাচ্ছে হচ্ছে এমআইটি হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, এটা আসলে র‍্যাঙ্কিং গুলো পরে কিসের ভিত্তিতে? র্যাঙ্কিং গুলো অনেক কিছুর ভিত্তিতে করে, যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কেমন ভর্তি হয়েছে, পরিবেশ কেমন পড়াশোনার, এক এক ক্লাসে কি ফ্যাসিলিটিস কেমন, রিসার্চ ফ্যাসিলিটিস কেমন, ওখানকার ফ্যাকাল্টিদের রিসার্চ গুলো কেমন, এই সব অনেক কিছুর উপরে। তারপরে এরিয়া, ইভেন কি বলবো, ক্লাসের মধ্যে কতগুলা পোলাপান আছে, এই সব কিছু, মানে অনেক বেশি ঘিঞ্জি হইলে মানে এগুলা অবজার্ভ করে কে? মানে এগুলা ওরাই অবজার্ভ করে। এগুলো আসলে আমার আসলে টোটাল জানা নাই যে কারা অবজার্ভ করে জিনিসটা। এই জন্য আমাদের কিউএসটা আমি বলবো যে 80% অ্যাকুরেট, আর এইটা 95% অ্যাকুরেট। ইউএস ইউনিভার্সিটির যেটা, এই যে ইউএস নিউজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেটা আমরা দুইটা কারণ দেখতে বলছি, দুইটা জাস্ট কম্পেয়ার করে দেখার জন্য। আর আমরা একটা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটিকে আমরা বলবো কি, আমার আইএলটিএস স্কোর এত, আমার এই কয়টা রিসার্চ আছে, মানে আমার কি আছে, আমার সিজিপিএ কত, মোটামুটি সিভি না, এরকম না, মানে ও হ্যাঁ তাই বলা যায়, হ্যাঁ, কারণ আমার সিজিপিএ কত, আমার আইএলটিএস জিআরই স্কোর কত, আমার কি কি রিসার্চ আছে, আমি কোন সাবজেক্টে পড়ছি এবং আমি কোন সাবজেক্টে যেতে চাই, এই সব তথ্যগুলো দিয়ে আমরা চ্যাট জিপিটিকে বলবো যে মানে আমার জন্য কোন ইউনিভার্সিটিগুলা, মানে আমার হচ্ছে কোয়ালিটি অনুসারে, তো ও কিছু সাজেস্ট করবে কোনগুলা এরকম না। আসলে জিনিসটা ফান্ডিং এর ক্ষেত্রে যদি জিজ্ঞেস করতে যাও তাহলে পাবা না, কিন্তু তোমার একটা ভালো আইডিয়া হবে চ্যাট জিপিটির ক্ষেত্রে। কারণ আমি দেখছি তো, আমি নিজে গত বছর ঘাটাইছি এগুলো নিয়ে, এবং আমি ঘাটায় দেখছি, এবং ইউনিভার্সিটিগুলো ঘুরে ঘুরে দেখছি যে কোনটার সাথে আমার যায় ভালো। তো এগুলা দেখে ওরা একটা রেঞ্জ দিবে যে আমাকে মিড রেঞ্জের মধ্যে আমি কতটুকু কম্পিটিটিভ, লো রেঞ্জের মধ্যে কোনগুলা বেশি সেফ আমার জন্য, মানে ভর্তির জন্য আর কি, এই সবগুলা একটা সাজেশনস পাবেন। তো ওই সাজেশনসটাকে একটা সাজেশন হিসেবেই ধরা, ওইটা একদম মানে মেইন ইনফো ধরে, মানে একদম অ্যাকুরেট ইনফো ধরে আমরা আগাবো না, আমরা ওইটাকে একটা সাজেশন হিসেবেই ধরবো। তারপর ওইখানে যেসব ইউনিভার্সিটিসগুলো আছে ওই রেঞ্জের মধ্যে, সেগুলো থেকে আমরা কিউএস অথবা ইউএস নিউজ থেকে আমরা ঘাটাঘাটি করব, মানে একটা বেসিক একটা আইডিয়া নিব যে কি কি দরকার হয়, আইএলটিএস স্কোর কত দরকার হয়। যে আমি ধরি আমি স্ট্যানফোর্ডে অ্যাপ্লাই করতে চাইছিলাম এমবিএ ইন ডিজিটাল মার্কেটিংয়ে, দেখি এখানে আমি এটার জন্য কম্পিটিটিভ কিনা। ইউনিভার্সিটি ডেটা, এই যে 17,000 স্টুডেন্টের জায়গায় 4,300টাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এখানে কি কি সাবজেক্ট আছে এখানে দেখা যাচ্ছে। আমাদের কোনো সাবজেক্ট আছে, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সায়েন্স আছে, এখানে হয়তো আমরা যেতে পারবো। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ইকোলজি, এটাতে যেতে পারবো। তারপরে ওয়াটার রিসোর্সে যেতে পারবো। তারপর আর কিসে যেতে পারবো, আমাদের আর এখানে যাওয়ার মতো কিছু নাই। যদি আমরা বায়োটেকনোলজিতে রিসার্চ থাকে অথবা বায়োকেমিস্ট্রিতে রিসার্চ থাকে, তাহলে আমরা হয়তো এইগুলোতে যেতে পারবো, বায়োলজি এন্ড বায়োকেমিস্ট্রি, এরকম এখানে দেখা যায়। হ্যাঁ, মাইক্রোবায়োলজিতে যেতে পারতাম, এটা মাইক্রোবায়োলজি আসলে মেডিকেল বেসড, এটা না। আচ্ছা যাই হোক, এই গেল। এখন গ্লোবাল স্কোর তো অনেক ভালো, সো এখানে আমাদের চান্সেস কম, ভর্তি হওয়ার চান্সেস কম। আরও দেখি কি কি আছে। ইউনিভার্সিটি ডেটা তো দেখলাম, ইন্ডিকেটর র্যাঙ্কিংস এই একটু আপডেট করছে ওয়েবসাইটটা গত বছরের তুলনায়। দেখি আরো কি আছে নিচে। অনেক ইনফরমেশন নাই এখন আগের মতো। দেখি অন্য একটা ইউনিভার্সিটি দেখি, কর্নেল দেখি।
এখানে শুধু ইউকে ইউএস সবই দেখাচ্ছে, আমি রিজিয়ন চেঞ্জ করতে পারি, এখান থেকে ফিল্টার আছে। কই রে ল্যাটিন আমেরিকা দিলাম। কর্নেল ইউনিভার্সিটি। কর্নেলে আমাদের কি আছে দেখি, প্ল্যান্ট অ্যানিমাল সায়েন্স, এই যে এগ্রিকালচারাল সায়েন্স দেখলাম, এগ্রিকালচারাল সায়েন্সে যাই। ও এরা সেকশন ওয়াইজ আলাদা করছে, হয়তো ভালো। এগ্রিকালচারাল সায়েন্স বলে কেন, মানে শুধু এগ্রিকালচার বলতে পারে এরকম কোনো ক্রাইটেরিয়া নাই? শুধু এগ্রিকালচার করলে চাষবাস বুঝায় তো, জানি না ওরা কেন এই নাম দিছে। আমাদের তো মানে ডিগ্রিটা এগ্রিকালচার, পিএইচডি ইন এগ্রিকালচার সেটাই। যাই হোক, এখান থেকে কিছু দেখা যাবে। কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর মধ্যে একটু দেখি ঘুরে। ও সরি, আমি আসলে একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমি এইগুলা দেখতাম থেকে কিউএস থেকে, আমি ভুলে গেছিলাম, কিউএস থেকে দেখতাম এগুলো। ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 16 কিউএস। হ্যাঁ কর্নেল ইউনিভার্সিটিতে স্কলারশিপ ফুল ফান্ড। এই যে এটার কথাই বলছিলেন যে ওরা প্রতিবন্ধীদের দেয়, স্কলারশিপ দেয়। ওদের এই রেটিং গুলা দেখলে বোঝা যায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে দেখো 25% হচ্ছে আন্ডার গ্রেড নেয়, 75% স্টুডেন্ট হচ্ছে পিজি স্কুল, মানে পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টস, মানে ওরা ভালো ইয়ার জন্য। প্রোগ্রামস কি আছে এখানে, মাস্টার্স এর মধ্যে অনেক কিছু আছে, এখান থেকে অনেক কিছু দেখা যাবে আমাদের। লাইফ সায়েন্সের মধ্যে আমাদের এগুলি পাওয়া যাবে। এই যে এন্টোমোলজি আছে, এন্টোমোলজিতে দেখা যাক কি আছে। আগে অনেক কিছু চেঞ্জ করছে আগের থেকে। এই যে অনেকগুলো স্কলারশিপ আছে ওদের এখানে। আগে দেখাইতো যে আমি কত ইয়ার মধ্যে থাকতাম, এখন দেখায় না। আচ্ছা যাই হোক, আমরা মেইন জায়গায় চলে যাই। এক মিনিট একটু আসতেছি। আচ্ছা আগে দেখি আমাদের কি কি লাগবে। আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, এটা ইভালুয়েটেড হইতে হবে, মানে শুধু আমাদের ডিরেক্টলি আমাদের সার্টিফিকেটও হতে পারে, অথবা হচ্ছে আমরা যদি ফটোকপি দেই তাহলে এটা ইভালুয়েট করতে হবে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ থেকে, ঠিক আছে। আর আমাদের ডিগ্রিটা আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা সম্ভবত ইয়ার কাছে আছে, ভার্সিটির প্রশাসনিক ভবনে জমা করা আছে, ওখানে আছে। এইচএসসিটা এসএসসিটা দেওয়া লাগে না, যদি ব্যাচেলার্সে যায় তখন এইচএসসি দিলেই হয়।
আর মাস্টার্সের ক্ষেত্রেও এসএসসি এইচএসসিটা দেওয়ার দরকার হয় না, তাও এইচএসসি আর আন্ডারগ্র্যাডেরটা দেওয়া যায়। পিএইচডির ক্ষেত্রে ওগুলা কিছুই লাগে না, আন্ডারগ্র্যাড আর হচ্ছে পোস্ট গ্র্যাডটা দেবো। একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো এইগুলোতে আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 3 পয়েন্ট থাকতে। আচ্ছা ভাই, আমাদের যে সেমিস্টার ওয়াইজ ট্রান্সক্রিপ্ট এগুলাই কি মেইন সেমিস্টারগুলো একসাথে রিজেক্ট করে দেওয়া লাগে? আমাদের যখন শেষ হয়ে যাবে, অনার্স শেষ হয়ে যাবে, তখন যারা হচ্ছে অনার্স শেষ করার আগে অ্যাপ্লাই করতেছে তারা হচ্ছে ওই যে এই যে অনার্সের মাঝখানে যতগুলো হইলো, এই আমাদের কিছু ট্রান্সক্রিপ্টগুলো দিল, এগুলো ভেরিফাই করে দিল। আর যারা হচ্ছে অনার্সের পরে মাস্টার্সে অ্যাপ্লাই করবো তারা হচ্ছে আমাদের সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট এইগুলো হচ্ছে করতে হয়, অ্যাটাস্টেড করে দেন হচ্ছে আমাদেরকে ওদের ওখানে পিডিএফ পাঠাইতে হয় অ্যাপ্লিকেশনের সময়। আর যদি ওরা ইন্টারনেটে মানে ইমেইলের মাধ্যমে গ্র্যান্ট করে, তাহলে ওরা যখন মানে ভর্তি হয়, মানে অ্যাপ্লিকেশনের সময় কিছুই লাগে না, অ্যাপ্লিকেশনের সময় শুধু আমি জাস্ট পিডিএফ করে দিয়ে দিলেই হবে। কিন্তু যখন আমাদের রিভিউ হয়ে যাবে যখন ওরা আমাকে অফার লেটার দিবে করার জন্য, মানে অ্যাডমিশনের জন্য, তখন আমাদেরকে আমাদের এই ইভালুয়েটেড কপিটা ডিরেক্টলি মানে ওই ডিএইচএল বা অন্য কোনো ইয়াগুলো আছে না, ফেডেক্স, বিভিন্ন ইন্টারন্যাশনাল কুরিয়ারগুলো আছে, ওদের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে পাঠিয়ে দিতে হয়। অথবা ইমেইল যদি ওরা গ্র্যান্ট করে, দেন ইমেইলের মাধ্যমে ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে এইগুলো ওখানে পাঠিয়ে দিতে হয়। আচ্ছা, এখন আমাদের অ্যাটলিস্ট 3 পয়েন্ট থাকতে হবে। ইউনিভার্সিটিতে মিনিমাম সিজিপিএ 3 থাকা মোটামুটি বাঞ্ছনীয়। তাই বলে এমন না যে সিজিপিএ কম থাকলে আমি ভর্তি হতে পারবো না। কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা 3 পয়েন্টের নিচেও অ্যালাউ করে, যেমন ল্যামার ইউনিভার্সিটি, সে 3 পয়েন্টের নিচেও অ্যালাউ করে, 2.6 বা 2.7 এর উপরে থাকলেই অ্যালাউ করে। আচ্ছা, এরপরে আমাদের ট্রান্সক্রিপ্টগুলো তো 4 গ্রেডের মধ্যে। কই সবাই মিউট আছে, যাই হোক, কোথায় ছিলাম? আচ্ছা, আমাদের জিপিএটা তো 4 পয়েন্টের মধ্যে হিসাব হয়, গ্রেড 4 এর মধ্যে। সো এই কারণে বেশিরভাগ ইউনিভার্সিটি আমাদের সরাসরি ট্রান্সক্রিপ্টটাই অ্যাকসেপ্ট করে। কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটি বলতে পারে যে আমাদের ওয়েস ইভ্যালুয়েশন করে পাঠাইতে। ওয়েস ইভ্যালুয়েশন হচ্ছে এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড করা, ইউএস সিস্টেম অনুসারে, ওদের স্ট্যান্ডার্ড অনুসারে কনভার্ট করা। যাদের সিজিপিএ 3 পয়েন্টের বেশি থাকে তাদের ওয়েস ইভ্যালুয়েশন করলে 3 পয়েন্টের থেকে বেড়ে যায়। ধরো আমি যদি 3.2 পাই, আমি ওয়েস ইভ্যালুয়েশন করলে আমারটা 3.3 এর কাছাকাছি চলে যাবে সিজিপিএ বেড়ে। আর যদি আমার সিজিপিএ 3 পয়েন্টের নিচে থাকে, তাহলে ডাব্লিউএস মানে ওয়েস্ট ইভ্যালুয়েশন করলে আমার সিজিপিএ আরও কমার চান্স আছে। ধরলাম 2.7 আছে, ওটা 2.6 এর কাছাকাছি চলে যাবে, ইভেন আরও কমে যায় অনেক সময়। তো ওয়েস ইভ্যালুয়েশন যেসব ইউনিভার্সিটিগুলি চায় খেয়াল করতে হবে যে ওই ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে হলে আমাদের ওয়েস ইভ্যালুয়েশন করে নিতে হবে। গেল এটা। এখন পাসপোর্ট, সবারই পাসপোর্ট থাকতে হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ পাসপোর্ট ছাড়া আমি জিআরই টোফেল এক্সাম দিতে পারবো না, যদি টোফেল অথবা জিআরই এক্সাম দিতে চাই তাহলে। আর আইএলস তো এনআইডি দিয়েই করা যায়। আচ্ছা, টোফেল এক্সামটা শুধু পাসপোর্ট লাগে, হ্যাঁ, ইটিএস পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করতে দেয় না এক্সামে। ইটিএস একটা প্রতিষ্ঠান যেটা জিআরই, টোফেল, জিম্যাট এইগুলো এক্সামগুলো ওরা কন্ডাক্ট করে, ইউএস বেসড একটা কোম্পানি। এই জন্য দেখবা এটা ওদের বিজনেসটাকে ঠিক রাখার জন্য সব ইউনিভার্সিটি, বিশেষ করে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো জিআরই, জিম্যাট, টোফেল এগুলাকে বেশি প্রেফার করে। ওরা ইউনিভার্সিটিগুলো যদি এগুলো প্রেফার করে তখন তুমি বাধ্য হবা যে এইসবগুলো দেওয়ার জন্য। এইসব এক্সামগুলো দিলে ইউএসের ইকোনমিতে একটা হয়, ভালো হয়, ইকোনমিতে একটা ভ্যালু অ্যাড করে। এই কোম্পানিগুলা ওদের সাথে ডিল করা থাকে, এই কারণে এটা ওদের একটাই। তবে হ্যাঁ, এর পলিসি একটা। তবে জিআরইর বিষয়টা কি, জিআরইর বিষয়টা
আসলে ওদের জন্য উচিত আমার কাছে মনে হয়। কারণ কোন দেশের ইউনিভার্সিটি, আফ্রিকান একটা ইউনিভার্সিটি যদি বলি, যদি ধরি ক্যামেরুন অথবা হচ্ছে অন্য কোনো আফ্রিকান ইউনিভার্সিটি যদি ধরি, ওগুলার পড়াশোনার কোয়ালিটি কেমন, সেই তুলনায় বাংলাদেশের কোয়ালিটি কেমন, সেই তুলনায় ইউরোপের কোয়ালিটি কেমন, এগুলো সম্পর্কে তো ইউএসএর ইউনিভার্সিটি বা কানাডার ইউনিভার্সিটি কিন্তু তেমন জানে না। হ্যাঁ, এই কারণে ওরা একটা স্ট্যান্ডার্ড করে জিআরই দিয়ে, জিআরইকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেয় যে জিআরইর স্কোর এত হইলে মোটামুটি ও একটা ব্রেইনি একটা স্টুডেন্ট, অত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, এটা ধরে নেয়। এই কারণে জিআরইটাকে ওরা প্রেফার করে, বিশেষ করে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো। আর যারা হচ্ছে স্টুডেন্টদের টাকার জন্য মানে হা করে থাকে, কারণ স্টুডেন্টদের টাকা ছাড়া ওরা হচ্ছে চলতে পারবে না, তারা ওই জিআরইকে করে না। যদিও বলে যে জিআরই প্রেফারেবল, জিআরই থাকা ভালো, এই জিনিস বলে। প্রেফারেবল মানে হচ্ছে জিআরই থাকা উচিত। আর বেশিরভাগ টপ 10 ইউনিভার্সিটিগুলো বলে দেয় জিআরই রিকোয়ার্ড। আচ্ছা, জিআরই গেল। জিম্যাট হচ্ছে মেনলি কমার্সের পোলাপানদের জন্য, আর জিআরইটা হচ্ছে জিআরই হচ্ছে বাকিদের জন্য। ভাই আমি প্রফেসরের সাথে কথা বললাম তো জিয়া রহমান স্যার আছেন স্যার বলল যে জিআর যদি না তুমি করতে পারো। আমি তো ওইটাই বললাম যারা প্রেফারেবল বলে, যারা প্রেফারেবল বলে, দেখো আমি ধরলাম ল্যামার ইউনিভার্সিটির কথা বললাম, ল্যামার ইউনিভার্সিটি জিআরই নট রিকোয়ার্ড, বাট ওখানে ধরো একটা সাবজেক্টে 20টা সিট আছে, 20টা সিটে 50 জন অ্যাপ্লাই করলো, 50 জনের মধ্যে 20 জনের জিআরই আছে, তো কাকে নিবে? বুঝছো জিনিসটা? এই কারণে এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করে। হ্যাঁ, জিআরই আসলে রিপ্রেজেন্ট করে তুমি কতটুকু রিজনিং এবিলিটি আছে, কতটুকু এই লজিক্যাল তোমরা, এই জিনিসটা আর কি জিআরই করে। হ্যাঁ, মোটামুটি আইকিউ কতটুকু এটা বোঝা যায়। আচ্ছা, স্বাভাবিকভাবে একটু কমবে যদি আমার সিজিপি অনেক ভালো থাকে, আইএলটিএস স্কোর ভালো থাকে, তাহলে সমস্যা নেই। আইএলটিএস স্কোর এবং সিজিপিএ বেশি থাকলে তখন জিআরই আসলে স্কিপ করা যায়। কিন্তু যদি আমার সিজিপিএ 3 অথবা 3 থেকে 3.2 এর মধ্যে থাকে এবং আইএলটিএস স্কোর 6.5 থাকে, তখন আমার জিআরই অ্যাটলিস্ট 300 পাওয়া উচিত। 300, কারণ 3.5 এর মতো থাকে, আইএলটিএস স্কোর 7, আইএলটিএস স্কোর ধরো 7 আর হচ্ছে সিজিপিএ 3.5 বা তার উপরে, তাহলে আর জিআরই লাগবে না। মানে ওই সব ইউনিভার্সিটিতে যেগুলোতে জিআরই নট রিকোয়ার্ড বলে সেখানে লাগবে না, কারণ যাদের কম জিপিএ তারা ওই সব ইউনিভার্সিটিকেই টার্গেট করে মেইনলি। হাই চান্সেস থাকে ওই সব জায়গায় করার জন্য। তবে কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে এমবিএ, ইঞ্জিনিয়ারিং টাইপের যে সাবজেক্টগুলা, এগুলা অনেক কম্পিটিটিভ। কারণ প্রাইভেট বলো পাবলিক বলো সমস্ত ইউনিভার্সিটির পোলাপান বেশিরভাগ ওই মানে যেগুলো সিএসসির বিবিএ করা, এগুলো বেশি বড় লোকের পোলাপান থাকে অনেকে। এরা তো মানে বিদেশ যাইতে চায়, পড়াশোনা শেষ করেই বিদেশের দিকে পাড়ি জমাইতে চায়। তো ওদের আসলে মেইন ইয়াটা থাকে হচ্ছে জিআরইটা বেশি দরকার হয় ওদের সময়। মানে ওই জায়গাটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টাইপের জায়গাগুলো, কিন্তু আমাদের তো ইঞ্জিনিয়ারিং না, আমাদের এগ্রিকালচারে তো কম্পিটিশনটা কম, এই কারণে আমাদের সুবিধা। কিন্তু রামপ্রসাদ ভাই আছে কিনা দেখি তো, রামপ্রসাদ ভাই নাই, রামপ্রসাদ ভাই তো কম্পিউটার সায়েন্সের, তো উনি একটু আগে ছিল, তো ওনার খুবই প্যারা লেগে যাবে ই করতে। ব্রেকমেট থেকে কোর্স করতে বলছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ ইউনিভার্সিটিজ এন্ড কন্ট্যাক্ট উইথ প্রফেসরস। এই অংশটুকটা একটু পরে বলতেছি, ওই অংশটা বুঝাবো কর্নেল দিয়ে। আচ্ছা, স্টেটমেন্ট অফ পারপাস, এটা হচ্ছে টোফেলটাতেও 4টা মডিউল থাকে। যারা আইএলটিএস দিচ্ছে তার আইএলটিএসেরও যেরকম 4টা মডিউল, টোফেলও সেম 4টা মডিউল, টিটিইতেও সেম 4টা মডিউল, ডুওলিঙ্গোতেও 4টা মডিউল। মানে আমাদের 4 দিক থেকে জাজ করবে আমি ইংলিশ প্রফিসিয়েন্সিটা আমাদের কেমন।
টোফেলটা ইউএস বেসড, ইউএসএ বেশি মানে ই করে হচ্ছে টোফেলকে, পিটিএ বেশি ফলো করে হচ্ছে এই কি বলে অস্ট্রেলিয়া পিটিকে বেশি ভ্যালু দেয়, আর ইউরোপের ইউনিভার্সিটিগুলো আইএলসকে বেশি ভ্যালু দেয়। ডুওলিঙ্গো মোটামুটি সব জায়গায় আছে, কিন্তু সব ইউনিভার্সিটি করে না, প্রেফার করে না, সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় না ডুওলিঙ্গো সব থেকে ইজি, মানে এই আইএলস প্রফেশন টেস্টের মধ্যে, তার থেকে পিটিই সোজা, পিটি এর থেকে আবার টোফেল আর আইএলস সমান সমান। হ্যাঁ, টোফেল একটু বলেন তো কোন মানে কান্ট্রিতে অ্যাকসেপ্ট করে? টোফেল শুধু ইউএস এর জন্য, ইউএস কানাডা এগুলোর জন্য, ইউরোপ আমেরিকান কান্ট্রির জন্য, অস্ট্রেলিয়া ইউরোপ ওগুলাতে কিছু কিছু জায়গায় মানে প্রেফারেবল। তবে আমি আইএলস কেন সবসময় বলি, আমার আইএলস ব্যাচেও আমি সবাইকে বলছি যে আইএলস কেন করতে, কারণ আইএলস হচ্ছে পুরো পৃথিবীতে ই করে অ্যাকসেপ্টেড, আইএলস হচ্ছে সবার বাপ, আমি এটা বলি সবসময়, আইএলসকে সবাই কি করে, এই জন্য আইএলসই দিতে হবে, এটা বলি আমি সবাইকে, যাতে কোনো অপরচুনিটি মিস না যায়। আইএলস কিন্তু দিন দিন কঠিন হচ্ছে আইএলস। আরো 10 বছর আগের আইএলস খুব পানি ছিল, 10 বছর আগে আইএলস দিলে হয়তো 9 পেয়ে যেতাম। ভাই আমিও শুনছি যে আগে অনেক সহজ 2015-16 সালের দিকে অনেক ইজি। আচ্ছা, এখন আমি চলে যাই হচ্ছে পরের বিষয়টা, স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাসটা একটা কি বলবো, একটা অস্ত্র বলবো। স্টেটমেন্ট অফ পারপাসটাই হচ্ছে আমি এমন একটা পাওয়ার, এটা দিয়ে আমি প্রফেসরকে ম্যানেজ করব, এইটা দিয়ে আমি ইউনিভার্সিটিকে ম্যানেজ করব যে আমাকে নাও, আমি যে ওই সাবজেক্টের জন্য বা আমি ওই ইয়ার জন্য যে একদম পারফেক্ট একটা ক্যান্ডিডেট। ইভেন আমি স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও লাগে, যে ভিসার জন্য লাগে যে আমি কেন আমি অমুক সাবজেক্টে অমুক দেশে যাইতে চাই। হ্যাঁ, তো এই এসে বলা যায় যাকে ভিসার জন্য, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমাকে আসলে ইউনিভার্সিটিকে ম্যানেজ করতে হবে, এটা দিয়ে আমাকে ভিসা অফিসারকে ম্যানেজ করতে হবে যে আমি আসলে ওখানে যাওয়ার জন্য যোগ্য, অথবা আমি কেন যাইতে চাই। তো ইউনিভার্সিটিগুলো এইটার ভিত্তিতে তোমাকে সাবজেক্ট দেবে। ইভেন তুমি যদি সাবজেক্ট সুইচ করতে চাও, যেমন আমি এন্টোমোলজি থেকে মাস্টার্স করছি, আমি যদি এখন পিএইচডি এন্টোমোলজিতে না করি, আমি যদি আবার মাস্টার্স করতে চাই প্ল্যান্ট প্যাথোলজিতে অথবা এগ্রিইকোনমিক্সে, তখন কিন্তু আমার এই এসওপি খুব স্ট্রং হইতে হবে, নইলে আমি কিন্তু যতই আমার কোয়ালিটি থাক আমি কিন্তু অ্যাডমিটেড হইতে পারবো না। সো এসওপি খুবই ইম্পর্টেন্ট জিনিস, সিভি এসওপি দুইটাই খুব ইম্পর্টেন্ট। এবার এলওআর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন অথবা রিকমেন্ডেশন লেটার, যেটাকে আমরা চারিত্রিক সনদের মতো তুলনা করতে পারি। কোনো ইউএস ইউনিভার্সিটি, কানাডা ইউনিভার্সিটিগুলো 3টা করে এলওআর চায়, ইউরোপের গুলো 2টা চায়, আবার ইউএস ইউনিভার্সিটিগুলো মাঝে মাঝে 2টা চায়। এটা কোন ইউনিভার্সিটির কোন রিকোয়ারমেন্ট সেটার উপরে ভেরি করে। এখন আমার এলওআর মানে আমাকে যে রিকমেন্ড করতেছে সে হতে পারে আমার একাডেমিয়ার কেউ, মানে আমার ফ্যাকাল্টি মেম্বার, অথবা আমি যেখানে জব করছি সেখানের সুপারভাইজার হতে পারে, যে কিনা আমার জন্য খুবই আমাকে ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্ট যেটা আমি প্রেফার করছি সেটার জন্য আমি যে কম্পিটিটিভ, আমি যে ওইটার জন্য যে কি বলবো যে পারফেক্ট একটা ক্যান্ডিডেট, সেই জিনিসটার ব্যাপারে ওরা আমাকে করবে, মানে রিকমেন্ড করবে। এর ক্ষেত্রে আমাদের সব থেকে ভালো রিকমেন্ডেশন কার হতে পারে? আমাদের যার সাথে খুব ভালো সম্পর্ক আছে, যার সাথে আমি বেশি মানে যদি আমি মাস্টার্সে যেতে চাই, যাদের আন্ডারগ্রেড থেকে যাচ্ছি, আন্ডারগ্রেডে কোন স্যারদের দেখবা যে অ্যাসোসিয়েট অথবা প্রফেসর লেভেল, অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর লেভেলের, ওদের থেকে রিকমেন্ডেশন নেওয়ার চেষ্টা করবো। আবার হচ্ছে এমন প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরদের থেকে রিকমেন্ডেশন নিতে যাবা যারা কিনা বিদেশ থেকে পড়ে আসছে। আবার যাদেরকে আমরা মানে আমাদের আন্ডারগ্রেডে বেশি সাবজেক্টে পাইছি, তাহলে আমাদের লেখার মতো বিষয় অনেক বেশি থাকবে। ধরো আমি যদি একটা সাবজেক্ট বা একটা কোর্সে যদি একটা টিচারকে পাই, আমি তাকে নিয়ে কিন্তু ভালো লেটার অফ রিকমেন্ডেশন লিখতে পারবো না,
আমি ওর সাথে আমার সম্পর্ক একটা সাবজেক্ট। আর বাকি সব সাবজেক্টে আমি যখন লেটার অফ রিকমেন্ডেশন লিখব তখন কিন্তু যদি ধরো আমি 3টা সাবজেক্টে একটা টিচারকে পাইলাম, তখন ওই 3টা সাবজেক্ট সম্পর্কে আমি কিন্তু লিখতে পারবো, এবং 3টা সাবজেক্টে যে আমি অনেক নলেজেবল অথবা হচ্ছে ওই 3টা সাবজেক্টে আমি ভালো অ্যাক্টিভ ছিলাম ক্লাসে, এরকম অনেক প্রশংসা সে করার সুযোগ পাবে। সো আমাদের অনার্সের কোনো টিচারকে যদি আমরা নিতে চাই, কিছু নিতে চাই, তাহলে আমাদের কিন্তু ইয়া করতে হবে, সরি, তাহলে কিন্তু ওইরকম সাবজেক্টের ইয়া নিতে হবে। আর মাস্টার্স যদি করে থাকি, তাহলে আমাদের যে সুপারভাইজার ছিল তার সাথে তো আমি থিসিস করছি, তো আমার ওইটা দেখতে হবে, আমার থিসিসে যার সাথে করছি সে আমার রিসার্চ এক্সপেরিয়েন্স সম্পর্কে প্রশংসা করতে পারে। যেমন হাসানুজ্জামান স্যারের সাথে যারা কাজ করতেছে, হাসানুজ্জামান স্যারের রিকমেন্ডেশন খুবই পাওয়ারফুল, কিন্তু মির্জা হাসানুজ্জামান স্যারের হেল্প নিতে পারো, কিন্তু উনি কিন্তু ইউরোপের ইউনিভার্সিটি মানে ইয়াগুলো স্কলারশিপ, বিশেষ করে ইরাসমাস ফান্ডাস স্কলারশিপ, এইসব জিনিসগুলোতে তার কিন্তু রিকমেন্ডেশন অনেক পাওয়ারফুল। উনি তো দেখলাম যে ওয়ার্ল্ডের টপ 100 সায়েন্টিস্টের মধ্যে আছে, টপ 100 এর মধ্যে আছে, এই জন্য তার রিকমেন্ডেশন অনেক পাওয়ারফুল। আবার এন্টোমোলজির রজব আলী স্যার, ওনার রিকমেন্ডেশন অনেক পাওয়ারফুল। বোটানির কামরুন নাহার এরকম ভালো ভালো কিছু টিচার আছে, তাদের রিকমেন্ডেশন লাগবে, অ্যাটলিস্ট একটা লাগবে। ইউএস থেকে পড়ে আসছে এরকম টিচার, যেমন জিয়াউর রহমান স্যার, ওয়াদুদ আহমেদ স্যার মনে আবার জয়েন করছে। তো হ্যাঁ, ওই রকম যারা বিদেশ থেকে পড়ে আসছে তাদের রিকমেন্ডেশন নেওয়া যেতে পারে, মানে স্পেশালি ইউএসএ, শুধু ইউএস না, মানে যে কোনো দেশেই অ্যাপ্লাই করার ইয়াতে তাদেরগুলো নেওয়া যেতে পারে। ওয়াদুদ আহমেদ স্যার কিন্তু অনেক পেপার, অনেক, উনি পিএইচডি করতে যে প্রায় 25-30টা পেপার করে ফেলছে ওখানে। উনি কোন ডিপার্টমেন্টের ভাই? ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা তো ওইটা তো আমরা নিতে পারবো না, কারণ আমরা তো অল্প একটা কোর্স পাইছি খালি অনার্সে ওনার সাথে। যদি কেউ ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে থাকে তাহলে হয়তো 2টা পাইছে, তারটা নিয়ে আসলে লাভ নেই। আমাদের ইলেকট্রিক তো ভাই ছিল না, আমাদের ইলেকট্রিক ছিল না, থাকার তো কথা নাকি, না ভুলে গেছি আসলে। দুইটা কোর্স ছিল সম্ভবত অনার্সে, তাহলে কারণ যে ওয়াটার কোয়ালিটি বা ওই যে ওয়াটার ম্যানেজমেন্ট, এটা নিয়ে একটা কোর্স ছিল, ওটা ভাই ইয়াতেই পড়াইছে, ফান্ডামেন্টালেই পড়াইছে, ছিল না, তাহলে ভুলে গেছি, বাদ দাও। তাহলে একটা প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে ইয়া ছিল, থিওরি ছিল। এবার ফিনান্সিয়াল ডকুমেন্টটা কি হবে? আমাদের একটা ফর্মালিটি মেইনলি, কিন্তু সব দেশগুলাতে আমাদের ওই যে স্কলারশিপ যে পার্সেন্টেজটা থাকে, সেই পার্সেন্টেজটা ছাড়া বাকি যত টাকাটা লাগবে সেই টাকার অ্যামাউন্টটা আমার ব্যাংকে আছে কিনা সেটা দেখাইতে হয়। ইউরোপ কান্ট্রিগুলা কিছু কিছু দেশে 1 বছরের টাকা দেখাইতে হয়, আবার কিছু কিছু মানে ইউএস কানাডার ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 মাসের টাকা দেখাইতে হয়। এখন এই টাকাটা আসলে কোত্থেকে আসছে ব্যাংকে, সেইটার ডকুমেন্ট, হ্যাঁ, কোত্থেকে টাকা আসছে, তারপরে হচ্ছে কার অ্যাকাউন্ট, এই সব কিছু দেখে কোত্থেকে টাকা আসছে। ধরো ইউএস কানাডার ক্ষেত্রে আমার বাবা মা আর আমার অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্ট গ্রান্টেড না। আর অন্যান্য ইউরোপের যেগুলো আছে, ইউকে এইসব, এগুলার ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, এদেরটা, বড় ভাইয়েরটা, এগুলা গ্রান্টেড হয়। সো আমার বাবা মার অ্যাকাউন্ট অথবা আমার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে টাকা আনতে হবে, এই সোজা কথা। 6 মাস ধরে এটাকে কত টাকা লাগে ভাই? এটার একটু আসতেছি, এখন আসতেছি। ইউএস এর, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি বলবো, অস্ট্রেলিয়াতে
আমাদের 6 মাসের টিউশন ফি জমা দিতে হয়। অ্যাটলিস্ট আমার টাকা, ফিনান্সিয়াল টাকা মানে কতটুকু অ্যাবিলিটি আছে, 6 মাসের খরচ, তারপরে হচ্ছে মানে 6 মাসের টিউশন ফি আর কি মেইনলি, তারপর হচ্ছে আমাদের এক বছর অথবা 6 মাসের লিভিং কস্ট, তারপরে 2 বছরের হেলথ ইন্স্যুরেন্স, 2 বছরের হেলথ ইন্স্যুরেন্সে যত টাকা লাগবে, এই সমস্ত টাকাগুলো ব্যাংকে দেখাইতে হবে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অন অ্যান এভারেজ আমাদের 40 লাখ থেকে 60 লাখ টাকার মতো লাগে দেখানো, স্কলারশিপের উপর ডিপেন্ড করে। স্কলারশিপ যত পার্সেন্ট পাইছি সেইটা মাইনাস করে তারপর হিসাব করতে হবে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো দেখাইলাম যেগুলো, এগুলো 30 থেকে 50% স্কলারশিপ দেয়। তো বাকি যে টাকাটা লাগে এটা একটা আলাদা ক্যালকুলেশন। আর এটা ইউনিভার্সিটির ইয়াগুলাতে ওর টিউশন ফি কত, ওই দেশের লিভিং কস্ট কত, এগুলো ঘাটাই দিলে ওই ইউনিভার্সিটির মধ্যে একটা ক্যালকুলেটর থাকে। দেখবো প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিতরে একটা মানে ক্যালকুলেশনের জন্য একটা ক্যালকুলেটর দিয়ে দেয়। অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডেড পাওয়া যায় না। যদি আমি মাস্টার্স অথবা পিএইচডি করতে যাই তাহলে আমাকে অবশ্যই নিজেদের পেপার থাকতে হবে। পেপার ছাড়া আমি প্রফেসর ম্যানেজ করতে পারবো না ফুল ফান্ডের জন্য। ফুল ফান্ডের একটাই উপায়, সেটা হচ্ছে প্রফেসর ম্যানেজ। ক্যানাডার ক্ষেত্রেও, ক্যানাডাতে আবার 2 রকমের কোর্স থাকে। একটা হচ্ছে কোর্স বেসড, ক্যানাডাতে কোর্স বেসড থাকে, আর হচ্ছে থিসিস বেসড থাকে। থিসিস বেসড যেসব কোর্সগুলো, থিসিস বেসডগুলো করতে হলে অবশ্যই আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। রিসার্চ এক্সপিরিয়েন্স পাইতে হলে আমাদের এই যে টিচারদের সাথে অনার্স লাইফেই কাজ করতে হবে, অথবা মাস্টার্সের থিসিসটা পাবলিশ করা, এরকম বিভিন্ন বিষয়। এখন থিসিস, মাস্টার্সের থিসিস দিয়ে আসলে টিচারদেরকে আমাদের অ্যাটলিস্ট 2টা পেপার লাগবে, 3টা থাকলে তো খুব ভালো। 3টার মধ্যে অবশ্যই একটা আমার কি থাকতে হবে, ফার্স্ট অথর হিসেবে থাকতে হবে, বাকিগুলো কো অথর হিসেবে থাকলেও হবে। এখন পেপার ছাড়া আমরা কখনোই প্রফেসরদেরকে ম্যানেজ করতে পারবো না, কারণ প্রফেসর আসলে আমাদের পেপার, আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমার উপর বিশ্বাস করবে। মানে আমার এসওপি, আমার পেপার, আমার হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, আমার সিভি, এই সমস্ত কিছুর উপর মানে অ্যানালিসিস করে দেন ওরা আমাকে ডিসাইড করবে যে আমাকে ওরা ওদের রিসার্চে নিবে কিনা। কারণ ওরা তো একটা ছেলেকে হুদাই নিয়ে টাকা খাওয়াইলে লাভ নেই। মানে আমি হুদাই কেন তার কাজ না করতে পারলে আমাকে টাকা দিবে। বিশেষ করে ইউএসের ক্ষেত্রে এই যে অ্যাসিস্ট্যান্টশিপগুলো, মানে ফুল ফান্ড আসলে মেনলি অ্যাসিস্ট্যান্টশিপ, মানে ওই টপটার ইউনিভার্সিটি বাদে বাকি অন্যান্য ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রে বলতেছি। এই অ্যাসিস্ট্যান্টশিপ এটা হতে পারে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, হতে পারে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। এই অ্যাসিস্ট্যান্টশিপগুলো প্রথম 9 মাসের জন্য মানে থাকে। আমি যদি ধরো মিথ্যা কথা বলে বা বিভিন্নভাবে ফেক কিছু সাজায় গুছায় এনে দিলাম, ধরো আমি পারি না, আমি ধরো ডেটা অ্যানালিসিস পারি না, কিন্তু আমি বললাম আমি ডেটা অ্যানালিসিস পারি, আমি আমার পেপারগুলো সব ডেটা অ্যানালিসিস আমি করছি, এরকম অমুক তমুক প্রশংসা করলাম। কিন্তু আমি বিদেশে যাওয়ার পর যখন সে দেখবে আমি আসলে পারি না, আমার পেপারগুলাও হচ্ছে ফেক, মানে অন্যের মাধ্যমে আমি পাবলিশ করাইছি, এরকম দেখবে, এটা কখন ধরা খাবো? যখন আমি কাজ পারবো না তখন। এছাড়া কখনো সমস্যা নেই। করবে তো ভাই, মানে ওরা যে ইনফোগুলো দিছি আমি ওটার সাথে আমার কাজের মিল দেখবে। হ্যাঁ, অবশ্যই মিল দেখবে। এই 9টা মাস ঠিক করবে। প্রথম 9 মাস আমার এই মানে এগ্রিমেন্টটা সে ভাঙতে পারবে না, কিন্তু 9 মাসে যখন আমি তাকে সাপোর্ট না দিতে পারবো, আমি এখান থেকে কাজ শিখে যাই নাই, ধরো ওখানে যে প্যারা পড়ছি, এখন ওখানে যে শিখছি, তারপরে তাকে আমি সাপোর্ট দিছি, তাকে কনভিন্স করছি, তাহলে হয়তো সে আমার এগ্রিমেন্টটাকে আরও এক্সটেন্ড করবে। আর আদারওয়াইজ সে যদি এক্সটেন্ড না করে তাহলে কি হবে? তাহলে আমার ওই ফান্ডিং শেষ। তখন আমার বাকি যে টাইমটা, আমি যে টোটাল 2 বছর পড়াশোনা করবো, 9 মাস তো আমি টাকা ফ্রি খাইলাম, পরবর্তীতে আমার বাকি টাকা কে দিবে? বাকি টাকা যদি ম্যানেজ না করতে পারি আমি ভিক্ষা করবো, নইলে দেশে চলে আসবো, এরকম একটা অবস্থায় যাবে। ভাই আমার একটা ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে, ভালো হিসাব ছিল, ওখানে ইউনিভার্সিটিতে এই কাহিনী হয়েছে। তো এই কারণে আমাদের এই জন্যই আমি বলি যে অ্যাটলিস্ট ডেটা অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ মেথোডোলজি শেখা উচিত, যাতে ওখানে যে আমি অ্যাটলিস্ট ওদের সাথে মানে ওদের কাছে কালার না হয়ে যায়। আচ্ছা, এরপরে ছিলাম কোথায়? আমার রিকোয়ারমেন্টে ছিলাম
ফিনান্সিয়াল ডকুমেন্টের মধ্যে আরও কি কি আছে আমি তো বললাম অস্ট্রেলিয়া আর কানাডার ক্ষেত্রে ওই যে কোর্স বেসড মানে যেসব সাবজেক্টগুলো আছে ওগুলোতে আমরা কখনোই স্কলারশিপ পাবো না, একমাত্র থিসিস বেসড স্কলারশিপ আছে। থিসিস বেসড পাইতে গেলে আমাদের প্রফেসর ম্যানেজ করতে হবে, আর তার জন্য রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে। আর যদি আমি ধরে ব্যাংক অ্যাকাউন্টটাকে মানে মেনটেন করতে হবে। ধরো আমার 40 লাখ টাকা দেখাইতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের আগে, আমি 6 মাস ধরে 40 লক্ষ টাকা একটু একটু করে জমাবো যাতে 6 মাসে 40 লাখ টাকা জমে যায়, এবং আমি শুধু জমাবোই না, মাঝে মাঝে উঠাবো, আবার রাখবো, এরকম করবো যাতে ওরা বুঝে যে আমি অ্যাকাউন্টটা আসলে রানিং রাখছি, যাতে ওরা কোনোভাবে সন্দেহ করে। মানে ভাই এটা যখন আমি ভিসা অ্যাপ্লিকেশন করব তার 6 মাস আগে নাকি আমি ইউনিভার্সিটি ভিসা অ্যাপ্লিকেশনের আগে ফান্ডিং তো দেখবে ভিসা, আমার পকেটের টাকা দেখবে ভিসা অফিসার, ইউনিভার্সিটি দেখবে না। আচ্ছা আর কি বলতে চাচ্ছিলাম, ফান্ডিং, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে কানাডার ক্ষেত্রে। তো ওই যে বললাম যদি কোর্স বেসড যাই, আমার রিসার্চ নাই, তো কোর্স বেসড যাই তাহলে ফুল পাপের টাকায় পড়তে হবে। আমার 1 টাকাও ওখানে আমাদের আসলে কাজ করে এই টাকা ম্যানেজ করা কখনোই সম্ভব না। হাইয়েস্ট গেলে আমরা লিভিং কস্ট ম্যানেজ করতে পারবো, কিন্তু বাকি কোনো কস্টই আমরা ম্যানেজ করতে পারবো না, মানে টিউশন ফি ম্যানেজ করতে পারবো না। মানে ওই যে ইন্টার্নশিপ করে যে অনেকে অড জব করে আমরা হয়তো আমাদের খালি পেটের ভাত জোগাইতে পারবো, আর বাকি কিছুই করতে পারবো না। সো ফান্ডিং ছাড়া আর হচ্ছে বাবার টাকা ছাড়া কানাডার কথা ভুলে যাইতে হবে। আরেকটা বিষয় আছে, এগ্রিকালচারের ক্ষেত্রে কানাডাতে কোনো অপরচুনিটি নাই, ভালো অপরচুনিটি নাই, খুব কম সাবজেক্ট এবং কম জব, কারণ কানাডার বেশিরভাগ জায়গায় হচ্ছে বরফের তলে থাকে, ওখানে এগ্রিকালচার কম। ভালো সাবজেক্ট কোনটা? ওখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, বিজনেসের সাবজেক্টগুলো ভালো। 1 মিনিট আসতেছে। আচ্ছা এখন হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্টের মধ্যে এখন আসি ইউএস এর ক্ষেত্রে আমরা যে ফান্ডিংটা পাবো, আমরা যদি ফুল ফান্ড পাই তাহলে তো পেল্লাফ হতে, ফুল ফান্ডটাই আমরা স্পন্সরশিপ দেখায় যাওয়া যাবে, তখন আর ব্যাংকে অ্যাকাউন্ট দেখানো লাগবে না। আর ধরো 90% পাইলাম, তাহলে 10% আমার খরচে যতটুকু লাগে এইটুকু, 90% মানে টিউশন ফি 90%, তার মানে বাকি 10% টিউশন ফি এবং অতিরিক্ত লিভিং কস্ট প্লাস হচ্ছে আমাদের কি বলে হেলথ ইন্স্যুরেন্স, এগুলো। মানে ফুল ফ্রিটা পাই ফুল ফ্রি হচ্ছে টপ টায়ার ইউনিভার্সিটিতে ঢুকলেই ফুল ফ্রি, আর অন্যান্য ইউনিভার্সিটিতে প্রফেসর ম্যানেজ করে ফুল ফ্রি। ওখানে কি হলে থাকার সুবিধা নাই ভাই? হলে থাকার সুবিধা আছে, স্টুডেন্ট ডরমিটরিগুলোতে থাকা যায়। ইউকের ক্ষেত্রে বলি, ইউকের ক্ষেত্রে মাত্র 28 দিন দেখাইলেই হয়, 28 দিন তোমার ব্যাংকে টাকা আছে এটা দেখাইলে হয়। ইউকেতেও মোটামুটি 40-50 লাখ টাকার মতো লাগে, রেঞ্জ আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে কোথায় থাকতেছি, লন্ডনে নাকি আউটসাইড লন্ডনে। যদি লন্ডনের ভিতরে থাকি তখন লিভিং কস্ট ধরে হচ্ছে মোটামুটি 13,400 পাউন্ডের মতো, আর হচ্ছে আউটসাইড লন্ডনে যদি থাকি তখন দেখা যায় $10,300 পাউন্ডের মতো ধরে। তো সেই হিসেবে আমি যদি আউটসাইড লন্ডন কোনো ইউনিভার্সিটিগুলো টার্গেট করি সেখানে আমার কম টাকা দেখাইতে হবে। আর যদি বললাম ইউকে আসলে চলেই হচ্ছে স্টুডেন্টের টাকায়, আগে তো শোষণ করতো সব জায়গায়, এখন তো শোষণ করতে পারে না, এখন ইউকের অনেক ইউনিভার্সিটিগুলো চলে স্টুডেন্টের টাকায়, স্টুডেন্টরা না গেলে ইউকে পথে বসে যাবে, মানে ইউনিভার্সিটি অনেকগুলা।
এই উইকের এগ্রিকালচার বেনিফিটটা কি ভাই? পরে কি ইনকাম করার সোর্স আছে? বুঝি না, আরেকবার বলতে হবে। ইউকেতে ভাই এত টাকাতে যাওয়ার পরে কি ইনকাম করে পাওয়া যাবে? ইউকের একটা স্ট্যাটিস্টিক্স বলি, ইউকেতে প্রতি 100 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে মাত্র 7 জন জব পায়, বাকি সবাই অড জব করে চলে সারা জীবন, বুঝছো? এই 7 জন হচ্ছে হাই স্কিলড এবং হাই রিসার্চ নলেজ আছে তাদের, তারা খুবই কম্পিটিটিভ, খুবই 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 কম্পিটিটিভ। এগ্রিকালচার স্কোপ আছে, ইউকেতে এগ্রিকালচার স্কোপ আছে, বিশেষ করে ওই যে ওই মদের ইন্ডাস্ট্রিতে। ওখানে আমি প্রেফার করি আরেকটা আছে তো ব্যাট যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, হ্যাঁ যত হারাম জিনিসগুলো ওখানে বেশিরভাগ টোবাকো, তারপরে নারকোটিক ক্রপ, হ্যাঁ। আর হচ্ছে ওই যে ভিটিকালচার হয়, যে ভিটিকালচার বলতে ওই মানে আঙ্গুর চাষ, যেগুলা দিয়ে হচ্ছে মদ তৈরি করে। কারণ ওরা আবার হচ্ছে ওই বিয়ার খায় কিন্তু ওরা অনেক, কারণ এটা ওদের একটা কালচারের মধ্যে ঢুকে গেছে। বিয়ার ওদের হচ্ছে কি বলে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে, ওরা বিয়ার খায়। তো ওইটার জন্য প্রচুর আঙ্গুর চাষ বা আঙ্গুরে নিয়ে অনেক ইয়ে হয়। তো ওই রিলেটেড সাবজেক্টগুলো আছে। এমনি শাকসবজিও চাষ হয়, গ্রিন হাউসে অনেক চাষ হয়, হর্টিকালচার টাইপের সাবজেক্টগুলো ওখানে চলে ভালো। ভাই মডার্ন এগ্রিকালচার বেশি প্রেফার করে। ইউকেতে মানে পড়াশোনার ইয়ে আছে। যদি আমি বলবো ইউকে অথবা ইউরোপে যদি যেতে হয় তাহলে পরে ইউএসএ চলে যাইতে, পরে ওখানে কিছু বছর থেকে যদি ওখানে কিছু জব পাইতো ভালো, না হলে দেশে এসে অথবা ওখান থেকেই ইউএস এর জন্য ট্রাই করা উচিত। আমাদের হাসানুজ্জামান স্যার বলছিলেন যে ফার্স্টে ইস্ট এশিয়ার কোন একটা এশিয়া বা ওই জাপান, কোরিয়া, চায়না ওরকম কোন ভার্সিটিতে স্কলারশিপ করতে, দেন ওখান থেকে ইউএসএ বা ইউরোপেতে ওখান থেকে যদি পড়ি এশিয়ান কান্ট্রিগুলো, তাহলে সরাসরি ইউএস এর দিকে দেখবো, ইউরোপ দেখা যাবে না। কারণ ইউরোপের থেকে আমেরিকান, বিশেষ করে ইউএসএ তে জব বেশি তুলনামূলকভাবে। আরেকটা হচ্ছে ইউএসএ তে তো প্রচুর মানে এগ্রিকালচারের ভ্যালু অনেক বেশি ইউএসএ তে। ভাই ইউএসএ এখন তো হ্যাঁ একটু হার্ড হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এই কারণে আমি বলি যদি জাপান, চায়না অথবা ইউরোপের কান্ট্রিগুলোতে আগে যাই, ওখান থেকে ইউএসএ সরাসরি আমরা চলে যেতে পারবো। আরেকটা বিষয়, যারা জব পায় না তারা কি করে? যারা জব পায় না তারা সরাসরি পিএইচডি তে ঢুকে। ওদের কিছু মাস হচ্ছে 3 মাস অথবা 6 মাস ওদের জব খোঁজার জন্য একটা সময় দেয়, ওয়ার্ক পারমিট দেয়। তো ওই টাইমের মধ্যে যদি ওরা কাজ না পায় তখন ওরা কি হয়, পিএইচডি তে ভর্তি হয়ে যায়। আর পিএইচডি করার পরে 3 বছর দেন, এটা ডিপেন্ড করে। ইউএসএ তে ধরো 3 মাস জব খোঁজার জন্য মাস্টার্স এর পরে, তারপরে ইউকে তে 3 বছর, ইউরোপেও 3 বছর আছে। তো এর মধ্যে ভাই রাতে কাজ করলাম প্রজেক্টে, ওখানে তো 3 মাস সময় ছিল। 3 মাস, হ্যাঁ রাফিওর জন্য 3 মাস ছিল, ইউএসএ 3 মাস। তো এর মধ্যে জব না পাইলে আমার পিএইচডি তে ঢুকতে হবে। পিএইচডি তে ঢোকার পরে তারপরে পিএইচডি করলে তখন অ্যাটলিস্ট পিএইচডি করতে করতে যদি অনেকগুলো মানে অ্যাটলিস্ট 15টা পেপার না হয়, তখন কিন্তু আবার পিএইচডির পরেও জব পাইতে গেলে কষ্ট, ঠিক আছে? এরকম একটা সমস্যা। তো যদি ইউএসএ যেতেই চাই তাহলে পিএইচডির নিয়তে যাব, এরকম ধান্দা থাকতে হবে। কারণ মাস্টার্স ধরো আমি ইউএসএ পাইলাম না, আমি ইউরোপ অথবা হচ্ছে ইয়াতে চলে গেলাম, ইউরোপ বা হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোতে চলে গেলাম, তারপরে আমরা পিএইচডি তে চলে গেলাম ইউএস এর দিকে। এটা আমার কাছে বেটার মনে হয়। আর এই হচ্ছে কাহিনী। এরপর আছে মেডিকেল সার্টিফিকেট। ভিসা অ্যাপ্লিকেশনের আগে আমাদের যে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। তারপরে কি বলে, অনেক সময় ওরা আমাদের সাথে ইন্টারভিউ নেয়। মানে আমরা যখন ভিসা অ্যাপ্লাই করি তখন ভিসার অফিস ওখান থেকে আমাদের সাথে ফোন ইন্টারভিউ হয়। আবার হচ্ছে আমরা যে প্রফেসর ম্যানেজ করতে যাই, প্রফেসর কিন্তু আমাদের সাথে ইন্টারভিউ নিবে। আমাদের ইন্টারভিউ নিয়ে তারপরে দেখবে যে আমি আসলে ওদেরকে ভ্যালিড ইনফরমেশন দিছি কিনা আমার ব্যাপারে। তারপরে ও ম্যানেজড হইলে তোমার কথায় দেন হচ্ছে তোমাকে স্কলারশিপ দিবে। ভাই ইন্টারভিউতে নাকি যে আমি রিসার্চ করছি ওখান থেকে ধরে যে আমি রিসার্চ কি ইনফো পাইছি, কেমনে করছি। হ্যাঁ অবশ্যই ধরবে। আমি যে রিসার্চ এক্সপেরিয়েন্স গুলো দেখাবো আমার ওগুলো দেখবে।
আচ্ছা, তারপরে যারা মাস্টার্স করছে, যেমন আমি মাস্টার্স করছি, আমার তো একটা আমার থিসিসটা পাবলিশ হবে এবং সেটার প্রেজেন্টেশন রেডি, তা আমি ওকে আমি প্রেজেন্টেশনটা দেখাইতে পারবো এরকম। এরপর আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কি করবো, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ট্রান্সক্রিপ্ট, এসওপি, এলওআর আর সিভি এগুলো সব জমা দিতে হয় এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটি দেখবা যে অ্যাপ্লিকেশন ফি ফ্রি, ওয়েভার থাকে, ফুল ওয়েভার থাকে। যেগুলো ফ্রি সেগুলো তো আমরা অবশ্যই অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই গেল এই কাহিনী। এরপর আসি আমরা ইউনিভার্সিটিতে সাবজেক্ট সম্পর্কে ঘাটাঘাটি কেমনে করে। তো এটা হচ্ছে কর্নেল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইটে ঢুকি, ব্র্যান্ড সেন্টার, যাই হোক, অ্যাডমিশন, একাডেমিক্স, এরকম দুইটা বিষয় আছে। এই দুইটা বিষয় নিয়ে আমাদের কাজ। একাডেমিক্সে আমরা যে লাইফ অফ কর্নেল নিয়ে আলোচনা করতে চাই, ওখানকার স্টুডেন্টদের ক্লাবগুলো কেমন, তারপর হচ্ছে ওখানকার স্টুডেন্টসরা আসলে কি করে না করে, এসব নিয়ে জানতে চাইলে এক্সট্রা এটা হতে পারে। আর একাডেমিক্সে আমাদের ডিপার্টমেন্টস কি কি আছে সেটা আমরা একটু বের করব। তারপর হচ্ছে কলেজেস অ্যান্ড স্কুল সম্পর্কে একটু জানার চেষ্টা করব, অ্যাডমিশন সম্পর্কে জানার চেষ্টা করব। ডিপার্টমেন্টস কি আছে, ধরলাম এন্টোমোলজি আছে, এটা নিয়ে ধরো আমি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স আছে, এন্টোমোলজি নিয়ে ধরো আমি কথা দেখব। কলেজেস কি কি আছে দেখো, কলেজ আছে কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্স, এটা একটা কলেজ। একটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থাকে না, যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আগে 7 কলেজ ছিল, ওই রকম। আমাদেরও তো একটা ইনস্টিটিউট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে, ঢাবির আন্ডারে ছিল, পরে বাউর আন্ডারে চলে গেছিল। আচ্ছা, এই কলেজ সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমরা এখান থেকে জানতে পারবো, বিভিন্ন লিঙ্ক থেকে। যাই হোক, এগ্রিকালচার লাইফ সায়েন্সের মধ্যে কি কি আছে, এটার অ্যাডমিশন সম্পর্কে জানি। ধরো এটা এগ্রিকালচার, যে কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্স, এটা নিয়ে এখন আলোচনা করি। এখানে ডিপার্টমেন্ট কি কি আছে, এর মধ্যে সম্ভবত ইয়ে থাকবে। আমাদের গ্রাজুয়েট অ্যাডমিশন সম্পর্কে জানতে হবে, এটাতে ঢুকবো। এই যে সরাসরি গ্রাজুয়েট আছে, কানেক্ট, লেটস কানেক্টের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়ার চান্সেস বেশি। ভাই পার্টিকুলার যে এটার যে প্রফেসরগুলো আছে তাদের তো ল্যাব থাকে তাই না? হ্যাঁ, ল্যাব থাকলেও ল্যাব আলাদা থাকে, কিন্তু আমরা ওয়েবসাইট থেকে ওদের ডিটেইলগুলো দেখব। এখন ভাই যে মানে এটা বুঝবো কেমনে যে এটা হচ্ছে ওদের প্রত্যেকের প্রোফাইল দেখতে হবে, সময় লাগবে ভাই, সময় লাগবে, এগুলো দেখতে সময় লাগবে। একটু টাইম লাগবে, এখনই দেখাচ্ছি সব। এই যে এখানে ওদের মেইন ইয়ারা, এই যে ফ্যাকাল্টিস সম্পর্কে জানো, এই যেখানে ওদের ফ্যাকাল্টিস গুলো আছে, এখানে ওদের ফ্যাকাল্টিসরা আছে। দেখবো এখান থেকে কারা কারা ইয়ার জন্য আমাদের জন্য ভালো। যেমন আমি পছন্দ করি আইপিএম, যারা আইপিএম নিয়ে কাজ করতেছে তাদের। হ্যাঁ হ্যাঁ, ইকোলজি অ্যান্ড ইভলিউশনারি বায়োলজি, এটা নিয়ে আমার কাজ নেই, তো আমি ওর সাথে কথা বলবো না। তারপরে হচ্ছে আর কি আছে, ছিল তো ভাই, এই যে আমি দেখতেছি একটু করে নামতেছি। আচ্ছা, এই যে জডি, আইপিএম কোঅর্ডিনেটর, অ্যাসোসিয়েট ডাইরেক্টর অ্যান্ড কমিউনিটি। আচ্ছা, এটাকে আমি ধরো বের করবো, এটাও গেলাম। এরকম করে দেখবো আমি আমার প্রেফারেবল সাবজেক্ট কোনটা, সেটার সাথে কারা কাজ করতেছে সেটা দেখবো। এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি দিয়ে আমাদের কোনো কাজ নেই, এমিরিটিস ফ্যাকাল্টি নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের হচ্ছে যারা এখন অ্যাক্টিভ ফ্যাকাল্টি আছে তাদেরকে নিয়ে কাজ, যেগুলো আছে অ্যাক্টিভ ফ্যাকাল্টি। এরা কি অবসর হয়ে গেছে? অবসর।
এখন দেখবো গ্রাজুয়েট কোঅর্ডিনেটর কে আছে। কেউ গ্রাজুয়েট কোঅর্ডিনেটর সাধারণত ফ্যাকাল্টি থেকেই হয়, আবার অনেক সময় ফ্যাকাল্টির বাইরেও হয়। গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আছে নাকি? গ্রাজুয়েট কোঅর্ডিনেটর হচ্ছে যে এই গ্রাজুয়েট স্টুডেন্টসদের সাথে মেইনলি কমিউনিকেট করে। এটা চেঞ্জ হয়, ওদের মাঝে মাঝে চেঞ্জ হয়। হ্যাঁ, আমার যদি কোনো জানার দরকার থাকে আমি মেইল করি। আমরা গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে মেইল করি। গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে মেইল করলে আমাদের চান্সেস বেশি ওদের থেকে রিপ্লাই পাওয়ার। এমনি ফ্যাকাল্টিরা সাধারণত রিপ্লাই দিতে চায় না, কারণ ওরা ব্যস্ত থাকে। ওদের নিড না থাকলে ওরা চায় না অ্যাপ্লাই করতে। আমি গ্রাজুয়েট কোঅর্ডিনেটর মানে সমস্যা নাই, ওরা রিপ্লাই দেয়। আমি সবাইকে অনেক ইউনিভার্সিটিতে মেইল করছি, সবাই রিপ্লাই দিচ্ছে মোটামুটি। এই যে ওদের মেইল, এই মেইলে আমরা মেইল করবো ওদেরকে, ঠিক আছে? এই যে ওদের ওয়েবসাইট, এই যে দুইটা ওয়েবসাইট, এটা ওদের মেইন প্রোফাইল। এখানে ওদের রিসার্চ সম্পর্কে আমরা জানবো এই দুইটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এই মহিলা সাধারণত বেড বাগ নিয়ে কাজ করে। সো বেড বাগ বলতে হচ্ছে আরবান এন্টোমোলজি নিয়ে, আরবান আইপিএম, বেড বাগ ছারপোকা নিয়ে কাজ। ও মানে হচ্ছে শহরে যেসব পোকা বেশি থাকে ওগুলো নিয়ে। ওদের এন্টোমোলজি মানে আরবান অনেক বেশি কাজ করতেছে। এরা তো হবেই, কারণ ওরা তো আমাদের মতো না যে আমাদের মশা কামড়ায় ডেঙ্গু মানায় ফেলাইলেও ওদের চা আসে না সরকারের, এরকম তো না। আচ্ছা, তো আমরা এখান থেকে ওদের ডেসক্রিপশন দেখতে পারি। তবে সাধারণত এই ডেসক্রিপশনটা সবসময় আপডেটেড থাকে না। এইটা ভালো ইউনিভার্সিটি থেকে হয়তো পাবা, কিন্তু যেগুলো খরাত ইউনিভার্সিটি, ওইসব ইউনিভার্সিটিগুলোতে হয়তো পাবা না। তো এই জন্য ওদের পার্সোনাল ওয়েবসাইটে ঢোকা ভালো, ঠিক আছে? এই যে এটা ওদের পার্সোনাল ওয়েবসাইট, মানে এই বেটির এইটা নিয়ে এখানে ওর কাজ বেশি পাবা। সম্পূর্ণ ওয়েবসাইটটা কি সে নিজেই বানাইছে? না, এটা কর্নেলের আন্ডারে, ওর পার্সোনাল ওয়েবসাইট নাই, দেখলাম। যার কারো পার্সোনাল ওয়েবসাইট থাকলে তারা এখানে ইন্টিগ্রেট করে। হ্যাঁ জি ভাই, আর বেশি না, 10 মিনিট। আচ্ছা, এইখান থেকে আমরা এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি ইয়াতে গেলে আমরা যখন একাডেমিক ইয়াতে যাব তখন আমরা ইয়া পেয়ে যাবো, ফ্যাকাল্টি পেয়ে যাবো। হ্যাঁ, আর অ্যাডমিশনে গেলে একটা ইউনিভার্সিটিতে যেকোনো একটা ডিপার্টমেন্টে কয়জন প্রফেসরকে ইমেল করা উচিত, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন? আমাদের 2 দিন পর মেইল করব আমরা। একসাথে সবাইকে মেইল করলে সমস্যা আছে, ওরা মাঝে মাঝে আড্ডা দেয়। তোমার ধরো অনেক ইয়া ভালো, কি বলে, প্রোফাইল ভালো, তো স্বাভাবিকভাবে ওরা তোমাকে নিয়ে আলোচনা করতেই পারে। যখন দেখবে সবাইকে তুমি মেইল করছো, তার মানে তুমি মিথ্যাবাদী। তার মানে হচ্ছে তুমি ওর রিসার্চ ইন্টারেস্টের সাথে, সবারই রিসার্চ ইন্টারেস্টের সাথে তোমার অ্যালাইন করার কথা না। যারা সবাই আইপিএম নিয়ে কাজ করে তাদের সবাইকে হয়তো মেইল করতে পারবে, কিন্তু সবাই তো আর আইপিএম নিয়ে কাজ করবে না। মানে এমন করতে পারে যে আলাদা আলাদা ডিপার্টমেন্টে সবাইকে একসাথে দিতে পারো, কিন্তু একই ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট 2টা দিন সময় নিও, ফাঁকা নিও। তোমার যদি বেশি সময় লাগে, মানে বেশি লাগে, তাহলে ই করবা, শিডিউল করে রাখতে পারো। ইমেল তো শিডিউল করে রাখা যায়। এখন কোন টাইমে মেল করবা, কোনটা? 2টা টাইম হচ্ছে সব থেকে বেশি ওরা অ্যাক্টিভ থাকে। একটা হচ্ছে অফিসে আসে সঙ্গে সঙ্গে যখন বসে তখন, মানে অফিস আওয়ার যখন, তুমি টাইম দেখবা। এখন কর্নেল ইউনিভার্সিটি কোন এলাকার সেটা দেখবা। কর্নেল ইউনিভার্সিটি কোন এলাকার দেখি তো ফুটারে, কোন জায়গার, কই গেল, কোন জায়গা আছে যাই তো, গার্ডেন এভিনিউ, নিউ ইয়র্কে। হ্যাঁ, এই যে কন্ট্যাক্টের গ্রাজুয়েট আছে নাকি, আন্ডারগ্রেড অ্যাডমিশন,
গ্রাজুয়েট অ্যাডমিশন আছে দেখি। গ্রাজুয়েট অ্যাডমিশনটা তো লোক দেখতেছি না, না থাকলে আমরা একে দেখতে পারবো, রিচ করতে পারি যে স্টুডেন্ট সার্ভিস এর সাথে। যদিও স্টুডেন্ট সার্ভিসটা মেনলি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, তাও দেখা যায় যে ওদেরকে মেইল করলে ওরা যার সাথে আসলে মেইনলি কথা বলার কথা তাকে সাজেস্ট করে দেয়। এটা অনেক সময় হয়েছে আমার সাথে। ধরো আমি পাই নাই, আমি একজনকে মেইল করছি, ও বলে দিছে যে অমুককে কন্ট্যাক্ট করো, অথবা ওই মেনশন করে দিছে, ও একটা কি বলে একটা চ্যাট খুলে দিছে আমার সাথে, পরে আমি ওনার সাথে সরাসরি মেসেজ দিতে পারছি, বা ও কোনো মেইল ওরা করে দেয়, সাজেস্ট করে দেয়। এটা নিউ ইয়র্ক ধরো, তখন এখন বাংলাদেশের টাইমিং এর সাথে নিউ ইয়র্কের টাইমিংটা দেখবা, নিউ ইয়র্কের টাইমটা দেখবা, আর হচ্ছে এই ইউনিভার্সিটির টাইমটা দেখবা যে কখন এই ইউনিভার্সিটির অফিসটা খুলে। তো গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। ধরলাম কর্নেল ইউনিভার্সিটি কখন খুলে দেখি। আচ্ছা একটা ইউনিভার্সিটিতে 8-10 জন কে ইমেল দেব নাকি? আমার আসলে রিসার্চের সাথে অ্যালাইন করেছে অথবা আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করেছে তাদেরকে দেব। আমরা গদ বাঁধা অনেককে দিয়ে আসলে লাভ নেই। আমি যদি তাকে ম্যানেজ করতে না পারি ইমেল এবং আমার সিভি এবং এসওপি দিয়ে, তাহলে আসলে ও কোনোভাবেই আমার সাথেই করবে না। ইন কেস আমার সিভির সাথে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ও আমাকে রিচ করবে না, অথবা বলবে আমি আসলে নিতে পারবো না, আমি তোমাকে এসব বলে দিই। আচ্ছা আমি কি করতে পারি মানে প্রফেসর অনুযায়ী সিভি অর্ডার যা কি উচিত হবে স্পেসিফিক সিভি চেঞ্জ করে দিতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই সিভি চেঞ্জ করে করা যাবে। মানে রিসার্চের টেক্সটটা আমি চেঞ্জ করে দিলাম আরেকজনের ক্ষেত্রে। হ্যাঁ এরকম অনেক ঠান্ডা আছে। আচ্ছা যাই হোক, এই যে হাউ টু অ্যাপ্লাইতে গেলাম, এখানে আমরা ডিটেল পাবো আশা করি। ফিনান্সিয়াল এইড সম্পর্কে দেখি। Graduate admission what's your goal? এটা আলাদা হয়ে গেছে। এটা বড় করে এই যে অ্যাপ্লিকেশন টাইমলাইনটা দেখতে হবে। অল ফিনান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস ডিউ, মানে আমরা নভেম্বর 15-এর মধ্যে যদি অ্যাপ্লাই করি দেন আমরা হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিটগুলো পাবো। ঠিক আছে, এরকম ওরা অনেক জায়গায় ঘুরে ঘুরে আমাদের খুঁজতে বের করতে হবে, আসলে ঘাটায় ঘাটায় খুঁজে বের করতে হবে। এটা ঘাটাতে প্রত্যেকটা ইউনিভার্সিটির আমাদের মেইনলি দেখতে হবে অ্যাডমিশনটা আর হচ্ছে একাডেমিটা।
আচ্ছা ভাই একটা বিষয় সাপোজ আমি একটা ডিপার্টমেন্টের আজকে আমি লিস্ট করলাম লিস্ট করে আমি কয়েকদিন পরে মেইল করব না এখন আমি লিস্ট করে আমার কাছে এখন মনে হয় এখনই মেইল করে শুরু করা উচিত, কিন্তু আগে আমার সিভিএসওপি এলওআরটা রেডি করতে হবে। না ভাই আমি ওটা বলি সাপোজ আমি লিস্ট করলাম এক্সেলে অনেকগুলো লিস্ট করে পরবর্তী নাকি আমি আজকে না একসাথে সব তুমি তো ইয়া না আন্ডারগ্রেডের না? জি ভাই। তাহলে তোমরা এখন লিস্ট করে রেখে দাও। কি লিস্ট করবো আমি বলি। ইউনিভার্সিটির নাম, র্যাঙ্কিং, তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে যে ইউনিভার্সিটির ওয়েবসাইট, তারপরে ইউনিভার্সিটির ফিনান্সিয়াল এইড রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে হচ্ছে ফ্যাকাল্টি যাদেরকে আমার পছন্দ হচ্ছে তাদের নাম, তারপর প্রত্যেকটা নামের পাশে তাদের ডিটেইল লিঙ্ক, তাদের ইমেইল, হ্যাঁ, এগুলা লিস্ট করে রাখবো। তারপরে হচ্ছে যখন যাকে মেইল করব সেই মেইলের ডেট অ্যান্ড টাইমটা পাশে লিখে রাখবো। পরবর্তীতে একটা এক্সেল শিটের মধ্যে এটা আমরা মেনটেন করতে পারি। অ্যাকচুয়ালি আমি কিছু ইমেল পাঠাতে যাচ্ছি। তোমার তো আইএলস আছে তাই না? ভুলে গেছি, তোমার তো আইএলস আছে। আইএলস আছে, তাহলে তোমার ফাইনাল এক্সাম কবে জানো? এটা মেবি ডিসেম্বরে জানুয়ারিতে শেষ